হ্যাঁ, শুরু করে দিই। ক্লাসে আমরা অঙ্ক করছিলাম, আজকে আমরা নতুন একটা ইয়েতে যাবো, থিওরিতে যাবো, ক্র্যাকিং মুভমেন্ট। এটা তো আমরা অলরেডি আরসিসি তে কভার করে ফেলছো। যে ক্র্যাকিং মুভমেন্ট কাকে বলে? যে মুভমেন্টের কারণে আমার কি কংক্রিটে ক্র্যাক তৈরি হবে তাকে বলা হয় ক্র্যাকিং মুভমেন্ট। অর্থাৎ ক্র্যাকটা শুরু হবে, ফার্স্ট যে ক্র্যাকটা শুরু হবে সেই মুভমেন্টের জন্য। আমরা জানি যে কি কংক্রিট যখনই কি এই এক্সটার্নাল লোড আসে তত কি নিচের দিকে টেনশন শুরু হয়। একটা পর্যায়ে আছে কি কংক্রিটের যে টেনশন ক্যাপাসিটি সেটা এক্সিট করে ফেলে। টেনশন ক্যাপাসিটি এক্সিট করে ফেললেই আমার কংক্রিটে ক্র্যাক শুরু হয়ে যাবে। এবং যেই মুভমেন্টের কারণে ফার্স্ট ক্র্যাকটা দেখা যাবে সেটা হচ্ছে ক্র্যাকিং মুভমেন্ট। দ্য মুভমেন্ট প্রডিউসিং দ্য ফার্স্ট হেয়ার ক্র্যাকস ইন এ প্রি-স্ট্রেস কংক্রিট beam is known as cracking moment. The cracking starts when the tensile stress in the extreme fiber of concrete reaches its ultimate modulus of rupture. এটা যদি তার modulus of rupture এ চলে যায় তাহলে কি টেনশনটা শুরু হয়ে যায়। নরমালি যে modulus of rupture বা টেনসাইল স্ট্রেংথ সেটাকে এফআর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি একটু দেখি যে আমাদের একটা জেনারেল একটা বিম চিন্তা করি, মনে করো এই সেকশনে আমি মিডল সেকশনে আমি মডুলাস অফ রাপচার দেখতেছি। তাহলে এটার কন্ডিশন হবে এরকম যে আমার এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, এই বরাবর স্টিলটা আছে। আমার ক্র্যাকিং হবে কোথায়? ক্র্যাকিং হবে একদম নিচে, এক্সট্রিম ফাইবারে হচ্ছে ফার্স্ট ক্র্যাকিং হবে, সবচেয়ে বেশি টেনশন এখানে এদিকে আনবো। আমরা এইখানে যে স্ট্রেসটা এক্সট্রিম ফাইবারে যে স্ট্রেস যখন ক্র্যাকিং মুভমেন্ট হবে, তাহলে এখানে যখন যে মুহূর্তে ক্র্যাকিং মুভমেন্ট হবে তো ওই মুহূর্তে এক্সট্রিম ফাইবার স্ট্রেস হবে কত? এফ আর। যখন ক্র্যাকিং মুভমেন্ট তখন এক্সট্রিম ফাইবার স্ট্রেসটা হবে এফ আর। তাহলে আমাদের এই এফ আর স্ট্রেসটা হবে এফ সমান আমরা জানি যে আমার প্রি স্ট্রেস কংক্রিটে যদি একটা ফোর্স থাকে এফ, এবং সেটা আমরা সেন্ট্রয়েডে টাচ করে জানি যে আমাদের এটা কম্প্রেশন দিবে মাইনাস এফ বাই এ, এই কম্প্রেশনটা পুরোটা সেকশনে। তারপর যদি এটা নিউট্রাল এক্সিসের নিচে থাকে তাহলে এ বরাবর কি সেন্ট্রিসিটির জন্য কম্প্রেশন হবে এফ ই সি বাই আই ডাবল মাইনাস। তারপরে এডিশনাল এক্সটার্নাল লোড বা সেলফ ওয়েট এগুলোর কারণে যে মুভমেন্ট তৈরি হবে, এক্সটার্নাল লোড বা সেলফ ওয়েট এগুলো সম্মিলিত যে মুভমেন্ট সেগুলোর কারণে আমার নিচে টেনশন আসবে এবং সেটা হবে প্লাস। এবং এই ভ্যালুটা হচ্ছে এম ওয়াই বাই বা এম সি ওভার আই। সি দেয়া মানে হচ্ছে ওয়াই এর জায়গায় সি দেওয়া হচ্ছে মানে কি সরাসরি এক্সট্রিম ফাইবার বোঝানো। তো এই ইকুয়েশনকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে এমসি ওভার আই সমান সমান যদি সবগুলাকে এক সাইডে করি এফ 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 বাই আর প্লাস এফ বাই এ, এফ আর প্লাস এফ বাই এ প্লাস এফ এফসি বাই আই। এই অংশটাকে রিঅ্যারেঞ্জ করলাম, তারপর উভয় পক্ষকে আই বাই সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেইভাবে আলটিমেটলি আমার পজিশন আসতেছে এফ কমন নিয়ে নিলাম, এই দুইটা থেকে এফ কমন নিলাম, ই প্লাস আই বাই এসি প্লাস এফ আর আই বাই সি। আবার আমরা জানি আই সমান এ আর স্কয়ার, এম সমান থাকতেছে এফ ইন্টু ই প্লাস আর স্কয়ার বাই সি প্লাস এফ আর আই বাই সি। আর একটা জানি আমরা আর স্কয়ার বাই সি হচ্ছে কি কার্ন অফ এ সেকশন, তাই না? কেটি, এটা তো জানো। কার্ন অফ এ সেকশন নাম শুনছো তোমরা? না স্যার। নাম না শুনলে জানি না, দেখো আর স্কয়ার বাই সি হচ্ছে কার্ন অফ এ সেকশন, এটা হচ্ছে কেটি টপ কার্ন। নেক্সট ক্লাসে এটা বুঝাইতে হবে তোমাদের, নেক্সট ক্লাসে মনে করো। হ্যাঁ, তাহলে এফ আর আই বাই সি, এইটা হচ্ছে আলটিমেটলি তার ক্র্যাকিং মোমেন্ট। এই ইকুয়েশনটা তো বুঝতে পারছো তাই না? জাস্ট রিঅ্যারেঞ্জ করা হয়েছে, তার মধ্যে উভয় পক্ষের একবার মাঝখানে আই বাই সি তে মাল্টিপ্লাই করা হচ্ছে। আর আই সমান এ আর স্কয়ার যেটা আমরা জানি সেটা, আর একটা টার্ম নতুন করে ইউজ করা হচ্ছে আর স্কয়ার বাই সি সমান কেটি, দ্যাট ইজ কার্ন অফ সেকশন। অর্থাৎ যেই জায়গায় আবার এটি হচ্ছে যেই জায়গায় তোমার ইয়াটা কাজ করলে
কংক্রিটের কম্প্রেশন ফোর্স এন্ড কম্প্রেশন সি প্রাইম বা সি কাজ করলে তোমার নিচের পার্টে কোনো টেনশন আসে না, অর্থাৎ আউটার ফাইবার এক্সট্রিম ফাইবারে জিরো টেনশন আসে, জিরো স্ট্রেস আছে, সেটি হচ্ছে তোমার কার্ন অফ দ্য সেকশন। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এটা ভালো ব্যাখ্যা দেব। এটা হচ্ছে নরমালি মনে করো কেটি হচ্ছে তোমার যেই পয়েন্টে, অর্থাৎ আমাদের মনে করো কংক্রিট আমরা অলরেডি গত ক্লাসে দেখছি বা আরসিসি তে দেখছি, যখন কংক্রিট করি একটা দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে সি একটা টি। যে টেনশন, স্টিলের টেনশনটা যদি এখানে টি কাজ করে, একটা কাজ করে টি পজিশন তো ফিক্স, কারণ স্টিল যে জায়গায় থাকে সেটা ফিক্স। এবং আমরা জানছি কি যে ইন্টারনাল মোমেন্ট আর্ম চেঞ্জ করার জন্য সি এর পজিশনটা কি উপরে নিচে উঠতে পারে, তাই না? কংক্রিটের কম্প্রেশনের যে সেন্টারটা সেটা উপরে নিচে উঠতে পারে, এবং এটা উপরে নিচে উঠতে পারলে এমন একটা পজিশন থাকে যে পয়েন্টে কাজ করলে এই আউটার ফাইবারে স্ট্রেস জিরো আসে, অর্থাৎ জিরো স্ট্রেস যদি আসে তাহলে এই পয়েন্ট, এই ডিসটেন্সটাকে বলা হয় কার্ন অফ এ সেকশন। হ্যাঁ, এই পয়েন্টটাকে বলা হয় কার্ন অফ এ সেকশন, কার্ন অফ এ সেকশন। এবং এই নিউট্রাল এক্সিস থেকে এই ডিসটেন্সটা বলা হয় কেটি, এবং এটার ভ্যালু হচ্ছে আর স্কয়ার বাই সি। আর স্কয়ার কি বলতো? আর আর বলতে কি রেডিয়াস অফ জাইরেশন, তাই না? আর जी স্কয়ার सर। বাই সি। তাহলে এই অংশ, তাহলে যে পয়েন্টে কংক্রিটের কম্প্রেশনের সেন্টারটা কাজ করলে আমার আউটার ফাইবারে স্ট্রেস জিরো আসবে, সেই পয়েন্টটা হচ্ছে কার্ন অফ সেকশন। এবং সেই পয়েন্টটা নিউট্রাল এক্সিস থেকে যত দূরে অবস্থিত, তাই এই ডিসটেন্সটা হচ্ছে কেটি বা ডিসটেন্স অফ টপ কার্ন। আলটিমেটলি আমাদের যদি কোনো একটা প্রবলেমে ক্র্যাকিং মোমেন্ট বের করতে বলা থাকে, তাহলে আমাদের এই সিচুয়েশনটা আমাদের যথেষ্ট। এফ সমান ই প্লাস কেটি প্লাস এফ আর আই বাই সি। আর অনেক ক্ষেত্রে দেখা থাকে যে আমরা এখন কারেন্ট অফের সেকশনে চলে যাব, যে আমাদের তোমার ইয়ে করো আউটার ফাইবারে জিরো স্ট্রেস কখন আসবে। আউটার ফাইবারে যখন জিরো স্ট্রেস আসবে তখন আমরা এটা বের করি। আমাদের ক্ষেত্রে বলা যায় আছে আউটার ফাইবারে জিরো স্ট্রেস, তাহলে এফ আর যেখানে আছে, অর্থাৎ এখানে এখানে এফ এর ভ্যালু হচ্ছে জিরো। আচ্ছা, একটু আগে যেখানে আমাদের এফ এর ভ্যালু ছিল এফ আর, এখন এফ এর ভ্যালু কত? জিরো। খেয়াল রাখো, একটু আগে আউটার ফাইবারে স্ট্রেস এফ ধরছিলাম কত? এফ আর, এখন আউটার ফাইবারে স্ট্রেস এফ এর ভ্যালু হচ্ছে জিরো। এফ এর ভ্যালু জিরো, জিরো সমান সমান আমরা কম্প্রেশন এফ বাই এ প্লাস এফ সি বাই আই একদম আগের মতো, প্লাস এক্সটার্নাল লোডের জন্য এমসি ওভার আই। এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, এমসি ওভার আই কে লিখলাম এফ এ প্লাস এফ ইস বাই সি। দেখো একদম অলমোস্ট আগেরটার মতোই আসছে। উভয় পক্ষকে আই বাই সি দিয়ে গুণ করলাম, এখানে এসে এমসি ওভার আই সমান সমান এফ বাই এ প্লাস এফ সি বাই আই। তারপর উভয় পক্ষকে আই বাই সি দিয়ে গুণ দিলে এখানে শুধু এম থাকে, আর এখানে আই বাই সি নতুন করে আসছে, আবার আই সমান সমান এ আর স্কয়ার। তো আলটিমেটলি থাকতেছে এফ ইনটু আর স্কয়ার বাই সি প্লাস ই। তাহলে আলটিমেটলি থাকতেছে এম সমান সমান এফ প্লাস কেটি প্লাস ই। এই দুইটা টার্মের মাঝখানে পার্থক্য দেখো, এই দুইটা টার্মের মাধ্যমে দুইটা টার্মে কি এই অংশটা আছে, প্রথম অংশটা সেম এফ প্লাস ই প্লাস কেটি, আর যে এই যে এফ আর আই বাই সি সেটা এই জায়গায় আছে ক্র্যাকিং মোমেন্টের সময় আছে, বাট এই যেমন জিরো স্ট্রেসের সময় আসে না। এই দুটো পার্থক্য দেখে বোঝা যায় যে আমার জিরো স্ট্রেস যদি হয়ে থাকে, জিরো স্ট্রেস থেকে ক্র্যাকিং মোমেন্টের জন্য যে নতুন করে মোমেন্ট রেজিস্টিংটা সেটা হচ্ছে তার এফ আর আই বাই সি। জিরো স্ট্রেস হলে কি এফ আর আই বাই সি থাকবে না, আর জিরো স্ট্রেস না যদি ক্র্যাকিং মোমেন্ট এফ আর থাকে তাহলে মোমেন্ট হবে কি এই এডিশনাল যে টেনশন ক্যাপাসিটি এফ আর, জিরো থেকে যেটা এডিশনাল টেনশন ক্যাপাসিটি এফ আর, সেটা আমাকে মোমেন্ট কতটুকু ইনক্রিজ করতেছে এফ আর আই বাই সি। বুঝতে পারছো? তার টেনশন ক্যাপাসিটি থাকতো, যদি তার টেনশন ক্যাপাসিটি না থাকতো তাহলে হতো কি এফ সমান ই প্লাস এম সমান এফ ইনটু ই প্লাস কে। আর যদি টেনশন ক্যাপাসিটি থাকতো তাহলে সেটা এডিশনাল যোগ হবে ই প্লাস কেটি প্লাস এফ আর আই বাই সি। এফ আর হচ্ছে তার টেনশন ক্যাপাসিটি, মনে করো 100 পিএসআই 200 পিএসআই বা 500 পিএসআই যাই হোক। চলটা আমরা প্রবলেম করার চেষ্টা করি। एग्जांपल 5.7,
A push tension simple beam on a span of 12 meter is shown in figure. এটা span আছে 12 meter. The initial stress in the steel is 950 megapascal, reducing to 820 megapascal after deducting all losses and assuming no bending of beam. The parabolic cable has an area of 1600 millimeters square and equal to 6. এখানে দেখো ইসেন্ট্রিসিটি হচ্ছে আমার কত 125 ফিগার দেয়া আছে এবং কংক্রিটের সেকশন দেয়া আছে 300/600. আমাদের compute the total dead and live load uniformly that can be carried by the beam, অর্থাৎ টোটাল কতটুকু লাইভ লোড এবং ডেড লোড অর্থাৎ তার সেলফ ওয়েট এবং লাইভ লোড মিলে কতটুকু ইউডিএল অ্যাপ্লাই হতে পারে ফর জিরো টেনসাইল স্ট্রেস ইন দা বটম ফাইবার। বটম ফাইবারে কতটুকু লাইভ লোড দিলে তাহলে আমার বটম ফাইবারে কি তার কোনো আসবে না, বটম ফাইবারে কোনো টেনশন আসবে না। এটা হচ্ছে 1 নাম্বার পড়বে না। 2 নাম্বার পর হচ্ছে ক্র্যাকিং ইন দা বটম ফাইবার এট এ মডুলাস অফ রাপচার 4.2 মেগাপাস্কেল। একটা হচ্ছে শুরুতে আমরা কি বটম ফাইবারে কোনো টেনশন দিব না, তখন কতটুকু লোড অ্যাপ্লাইড হতে পারে, দ্যাট ইজ এম কতটুকু হতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার বটম ফাইবারে 4.2 মেগাপাস্কেল স্ট্রেস থাকবে, টেনশন স্ট্রেস, তাহলে আমার এম এর ভ্যালু কতটুকু হতে পারে। তাহলে আমাদের ডাটা গুলো হচ্ছে স্প্যান হচ্ছে 12 মিটার, স্ট্রেস হচ্ছে 820 মেগাপাস্কেল, এরিয়া হচ্ছে 1600 মিলিমিটার স্কয়ার, এন হচ্ছে 6, আর ক্ষেত্র হচ্ছে দুইটা, কোনো বটম ফাইবারে কোনো স্ট্রেস নাই এবং বটম ফাইবারে ক্র্যাকিং হচ্ছে 4.2 মডুলে। তাহলে আমরা এফ আর বা বটম ফাইবারের স্ট্রেস যদি বের করি, বটম ফাইবারের স্ট্রেস এটা এফ আর হবে না, এফ হবে। বটম ফাইবারের স্ট্রেস হচ্ছে মাইনাস এফ বাই এ প্লাস এফ সি বাই আই, যেহেতু নিচের দিকে আছে কি আমার বটম ফাইবার ডায়াগোনাল কম্প্রেশন হবে। বটম ফাইবারে হচ্ছে ডাবল কম্প্রেশন, একটা হচ্ছে এফ বাই এ প্লাস এফ সি বাই আই, একটা টেনশন আসবে হচ্ছে সেলফ ওয়েটে যাবে এফ বাই এ প্লাস এফ সি বাই আই। এফ কত 820 ইনটু 1600, এ হচ্ছে 300 ইনটু 600, ই এর ভ্যালু হচ্ছে কত 125, তাই না, ইসেন্ট্রিসিটি দেয়া আছে 125, আর সি এর ভ্যালু যেহেতু টোটাল হাইট 600, সি এর ভ্যালু হবে 300 আই বি কিউব বাই 12। আর এই ক্ষেত্রে আমার এক্সটার্নাল মুভমেন্ট কত সেটা দেখছি, টোটাল আমার মুভমেন্ট কতটুকু সে রেজিস্ট করতে পারবে। তাহলে এম সি ওভার আই, এম সি 300 আই। তো এই ইকুয়েশনে একটা আননোন এম, তাহলে অর্থাৎ আমার যদি এক্সটার্নাল ফাইবারে এক্সট্রিম ফাইবারে বটম ফাইবারে জিরো স্ট্রেস থাকে, তাহলে টোটাল আমার কতটুকু মোমেন্ট অ্যাপ্লাই করতে পারে 295 কিলোনিউটন মিটার। এখন দেখো তাহলে আবার 295 কিলোনিউটন মিটার, এটা কি ডেড লোড এবং লাইভ লোড দুইটা মিলে হচ্ছে 295 কিলোনিউটন মিটার হতে পারে। ওকে, তাহলে ইউডিএল টা কত আমরা জানি কি, যেহেতু সবগুলো ইউডিএল এম সমান ডব্লিউ এল স্কয়ার বাই 8, তাহলে আমরা তো আমরা এম ইকুয়াল টু ডব্লিউ এল স্কয়ার বাই 8, আমাদের দরকার হচ্ছে লোড। তাহলে আমরা এম এর ভ্যালু 295 কিলোনিউটন মিটার, ডব্লিউ এর ভ্যালু জানি না, এল এর ভ্যালু হচ্ছে 12 আর 8 তো 8 সূত্র, এটা তো আমরা জানি ইউডিএল এর ক্ষেত্রে ডব্লিউ এল স্কয়ার বাই 8। একটা ইউডিএল যদি থাকে সিম্পলি সাপোর্টেড বিমে, ইউডিএল যদি ডব্লিউ হয় তাহলে সর্বোচ্চ মোমেন্ট হচ্ছে ডব্লিউ এল স্কয়ার বাই 8, অর্থাৎ এই ডায়াগ্রামের এই ভ্যালুটা, হ্যাঁ, মুভমেন্ট ডায়াগ্রামের সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে ডব্লিউ এল স্কয়ার বাই 8, এটা আমরা ইয়ার থেকে জানি, এসে বিমডি থেকে জানি, সেটাই বসানো আছে। 295 ডব্লিউ স্কয়ার, তাহলে আমার ডাব্লিউ হইতে পারবে, অর্থাৎ এই ইউডিএলটা মাঝখানে যদি 295 মুভমেন্ট হয়ে থাকে তাহলে ইউডিএলটা হচ্ছে 16.4। এই ইউডিএল এ দেখো আমার এখানে দুইটা লোড থাকে, একটা হচ্ছে তার সেলফ ওয়েট আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল লাইভ লোড। আমার এখানে কোশ্চেনে কিন্তু সেলফ ওয়েটটা দেয়া নাই, তো আবার সেলফ ওয়েটটা যদি দেয়া না থাকে কিন্তু তার সেকশনের ডাইমেনশন দেয়া আছে, তো সেলফ ওয়েট ডাইমেনশন দেয়া থাকলে আমরা সেলফ ওয়েটটা বের করতে পারবো। আমরা যদি 24 এক কংক্রিটের ওজন হচ্ছে কি 24 কিলোনিউটন পার মিটার কিউব, তাহলে প্রতি মিটার কংক্রিটের ওজন যদি বের করতে যাই, অর্থাৎ আমাদের যে বিমটা দেয়া আছে তার 1 মিটারের দৈর্ঘ্য কত, 1 মিটারের ভলিউম কত, আমাদের যে বিমটা দেয়া আছে তার 1 মিটারের ভলিউম হচ্ছে 1 মিটার ইনটু 3.3 ইনটু 0.6, তাই না, প্রতি মিটারে, মানে এটা হচ্ছে 300.3 মিটার, হাইটটা হচ্ছে 0.6 মিটার আর লেন্থ হচ্ছে 1 মিটার, তাহলে প্রতি মিটারের ভলিউম কত হবে
1 into 0.3 into 0.6, ওকে, বা 0.36, তাহলে গামা কংক্রিট ইনটু ভলিউম। গামা কংক্রিট হচ্ছে কংক্রিটের ডেনসিটি হচ্ছে আমরা কত জানি 150 পাউন্ড পার সিএফটি বা তোমার 24 কিলোনিউটন পার মিটার কিউব, একই কথা। তাহলে এখান থেকে আমাদের প্রতি মিটার ওজন বের হচ্ছে 4.32 কিলোনিউটন পার মিটার। অর্থাৎ আমাদের যে কংক্রিট সেকশন দেয়া আছে 300/600, এটা প্রতি মিটার ওজন হচ্ছে 4.32। তাহলে টোটাল লোড নিতে পারবে 16.4, এর মধ্যে ডেড লোড হচ্ছে 4.32, তাহলে এডিশনালি কত নিতে পারবে 16.4 বিয়োগ 4.32, তাহলে এক্সটার্নাল যে লাইভ লোড বা ডেড লোড, এক্সটার্নাল যে লাইভ লোড সেটা কত হতে পারে 12.08 কিলোনিউটন পার মিটার। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে সেকেন্ড অংশটা একই। সেকেন্ড পোরশন হচ্ছে আমি এই যখন আমার ক্র্যাকিং মোমেন্ট, সেকেন্ড পোরশন হচ্ছে আমার আর জিরো মুভমেন্ট না, এই ক্ষেত্রে আমার মুভমেন্টটা হচ্ছে এফআর কিন্তু 4.2 মেগাপাস্কেল, অর্থাৎ এখন সে কিছুটা মুভমেন্ট নিতে পারবে, সেটা হচ্ছে 4.2 মেগাপাস্কেল। তাহলে এই ক্ষেত্রে আমার আউটার সারফেসে যে স্ট্রেস আউট এক্সট্রিম ফাইবারে যে এফ, সেটা হয়ে যাবে এফআর। আর সূত্র একদম সেম, যেহেতু একই পজিশনে একই জায়গায় আমি বের করতেছি, এই জায়গায় বের করতেছি। এখন এখানে স্ট্রেস হচ্ছে এফ, এখানে আর জিরো স্ট্রেস নেই, এখানে হচ্ছে ক্র্যাকিং স্ট্রেস, অর্থাৎ সে যততে ক্র্যাক করে সেটা আমরা বের করতেছি। যেখানে ক্র্যাকিং করে তো বসে গেছে, দ্যাট ইজ এফ আর সমান এফ আর। তাহলে এফ ই মাইনাস এফ বাই এফ মাইনাস এফ ই সি বাই প্লাস এম সি ওভার আই, এই পুরোটা ইকুয়েশনে একটি আননোন, সেটি হচ্ছে কত এম। এফ এর ভ্যালু একদম আগের মতো রয়ে গেছে, আই এর ভ্যালু কি আগের মতো রয়ে গেছে, সি এর ভ্যালু একই, যেহেতু পজিশন একই তাহলে সবগুলো একই রয়ে গেছে। এই ক্ষেত্রে এম এর ভ্যালু একটু বাড়ছে, 370 ইনটু 10^6 বা 370.8 কিলোনিউটন মিটার। এই 370 কিলোনিউটন মিটার, এখন এটা কার জন্য আসবে, লাইভ লোড প্লাস ডেড লোড দুইটার জন্য আসবে। তাহলে ডাব্লিউ এল স্কয়ার বাই 8 সমস্যা এত, বা তাহলে লাইভ লোড প্লাস ডেড লোড মিলে হতে পারবে 20.6। এর মধ্যে আমার মাস্ট বি তার কি ডেড লোড তার ইয়ে হবে না, চেঞ্জ হবে না, ডেড লোড হয়ে গেছে তোমার, ডেড লোড হয়ে গেছে আমার এখানে দেখো 4.32, তাহলে বাকি যে অংশটা আছে সে অংশটা হবে তোমার লাইভ লোড। তাহলে 620.6 মাইনাস 4.32, তাহলে 16.28 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে তোমার লাইভ লোড। এই পরিমাণ লাইভ লোডটা অ্যাপ্লাই হতে পারে, একদম সিমিলার না? জি স্যার। তারপর আচ্ছা, তারপরে যদি এটা বুঝে থাকো, বুঝছো তো না? আগেরটা বুঝলে এটা বুঝারই কথা। ওকে, আমরা এখন একটু ইয়াতে আরসিসি তে আসি। আরসিসি তে বলো তো, তোমাদের এখানে আরসিসি এর অংশটা আসবে যে ওভার রেইনফোর্স এবং আন্ডার রেইনফোর্স এর পার্থক্য কি? স্যার, স্যার একটাতে একটাতে দেওয়া হয়েছে আর একটা স্টিল কম দেওয়া হয়েছে। বুঝি নাই। একটাতে স্টিল বেশি দেওয়া হয়েছে আর একটাতে স্টিল কম দেওয়া হয়েছে। বেশি কম কেন দেওয়া হয়? তো কনক্রিটের কোন সমস্যার কারণে? কি? কনক্রিটের কারণে স্যার। আচ্ছা, তোমরা জায়গাগুলো আবার আমি বলে দিই। ওকে, ওভার রেইনফোর্স এবং আন্ডার রেইনফোর্স দুইটা আছে। আমাদের কংক্রিটের বৈশিষ্ট্য হচ্ছে যখন কংক্রিটটা ফেল করে, কংক্রিটের ফেলিওর কি হঠাৎ করে হয় না আস্তে ধীরে হয়? কনক্রিট হঠাৎ করে হয় হঠাৎ স্যার। করে। কংক্রিট হঠাৎ করে হয়, তাই না? জি স্যার। এখন আমাদের যেই বিল্ডিং গুলা ডিজাইন করবো, সেই যে কোনো বিল্ডিং এ কি ফেল করতে পারে, তাই না? আমরা এমন কোনো বিল্ডিং ডিজাইন করবো না যেটা কোনোদিন ফেল করবে না, কারণ আমরা তো তার নির্দিষ্ট লোড নিয়ে করি, ডিজাইন করি, যে এটা এত পিএসআই এর জন্য। মনে করো আমি একটা হাসপাতাল ডিজাইন করলাম, ধরে নিলাম এখানে লাইভ লোড 70 পিএসআই, কিন্তু এখানে যদি কোনো সময় একটা গণজামায়াত হয়ে যায়, যেখানে একটা কনফারেন্সের
কনফারেন্স রুমে কনভার্ট করে ফেলে বা একটা অডিটোরিয়ামে কনভার্ট করে ফেলে, তখন তো আর হাসপাতাল লোডটা থাকবে না। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার বা কোনো তুমি ডিজাইন করলে যে 3000 পিএসআই কংক্রিট ধরে, যখন অ্যাকচুয়ালি ফিল্ডে কংক্রিট কাস্ট হলো তখন দেখা যাচ্ছে তোমার স্ট্রেংথ হয়ে গেল 2000 পিএসআই। আর কংক্রিট এমন একটা জিনিস যেটা হচ্ছে কি কাস্টিং করার সময় সাথে সাথে তোমার স্ট্রেংথ টেস্ট করা যায় না, এবং সব জায়গায় কি একদম কন্ট্রোল করা যায়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্ট্রাকচারে যখন ডিজাইন করবা তার ফেলিউর হবে না গ্যারান্টি এরকম কোনো দেয়া যাবে না। ঠিক আছে, সেফটি রাখবা বাট সেফ। তার ফেলিউর যদি হয় সে কিভাবে ফেলিউর হবে? এখন যদি কংক্রিট কম দিয়ে থাকো, আমরা জানি যে আমাদের কি ম্যাটেরিয়ালসে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টিল, একটা কংক্রিট। এবং স্টিলটা হচ্ছে টেনশন নিচ্ছে নাইস, এবং স্টিলটা টেনশন নেয়, এবং স্টিলের একটা আমরা স্টিলের টেনশন ক্যাপাসিটি কতটুকু পর্যন্ত ধরি, তার ইল্ডিং পর্যন্ত ধরে থাকি, তাই না? নরমালি আলটিমেট পর্যন্ত কখনোই কি ডিজাইন করা হয় না, আমরা এফওয়াই পর্যন্ত ধরে থাকি, ইল্ডিং পর্যন্ত। আর কংক্রিটের যে বৈশিষ্ট্য, স্টিলটা হচ্ছে ইল্ডিং পর্যন্ত, আর কংক্রিটের যে বৈশিষ্ট্য, কংক্রিটটা হচ্ছে কি ফেল করলে হঠাৎ করে যায়, তাই না? কংক্রিট যখন কর্পোরেশন আসে হঠাৎ করেই ফেল করে যায়, এটার ইল্ডিংটা তেমন আমাদের চোখে পড়ে না, অর্থাৎ অল্প একটু ইল্ডিং হয়ে থাকে। যে কংক্রিটে যখন কম্প্রেশন দিচ্ছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যখন আমরা ডেভেলপ করব, দেখা যাচ্ছে যে অল্প একটু স্ট্রেনের মধ্যে কিসে অল্প একটুর মধ্যেই কিসে ফেল করে ফেলবে। আর স্টিলের জন্য দেখা যায় কি স্ট্রেস অনেক বেশি, এবং কি স্ট্রেসের সাথে স্ট্রেনটা অনেক বেশি হয়ে থাকে, এবং সে ইল্ডিং এর পরও কি তোমার ইল্ডিং ধরি স্ট্রেস সিস্টেম কার্ভ যদি এরকম হয়, যে ইল্ডিং এর পরেও কি এরপর যদি ইল্ডিং হওয়ার পরেও কি সে অনেকটা স্ট্রেন নিতে পারে, অর্থাৎ স্টিল যদি টাইম না টান দেওয়ার ফলে ছিঁড়ে। অর্থাৎ আমার দুইটা অবস্থা হইতে পারে, একটা হচ্ছে স্ট্রাকচারে স্টিলটা টেনশনে ছিঁড়তে পারে, বা কংক্রিটটা কম্প্রেশনে নষ্ট হইতে পারে, দুইটা কন্ডিশন আছে। যদি আমার স্টিলটা ফেল করে, দেখা যাচ্ছে যে স্টিলটা ফেল করলে মনে করো স্টিলটা আমার একটা বিমের ডাইমেনশন আছে কথার কথায় 10 ফিট বা 120 ইঞ্চি, মানে একটা বিমের ডাইমেনশন আছে 120 ইঞ্চি। এর মধ্যে যদি স্টিলটা ফেল করে, তাহলে স্টিলটা ফেল করার আগে কি টেনশন হবে, টেনশন হলে কি বড় হবে। তো দেখা যাচ্ছে স্টিলটা ফেল করলে প্রথমে স্টিলটা আমাদের ভিতরে যে স্টিলটা থাকবে, এই স্টিলটা ইলংগেট হইতে হবে, তাই না? তো 120 ইঞ্চিটা দেখা যায় যে 125-26 ইঞ্চি বা এরকম না হলে সে ফেল করে না। কোথায় এক্সাম্পল 126 ইঞ্চি হওয়ার আগে সে ফেল করে, আগে লম্বা হবে তারপরে ফিল করবে, তাই না? স্ট্রেস সিস্টেম কার্ভ থেকে আমরা বুঝতেছি যে তার একটা ইলংগেশন। তাহলে এই যে 6 ইঞ্চি এডিশনাল বড় হলে তারপরে ফিল করবে কংক্রিটটা বা স্টিলটা। আবার কংক্রিটটা যেটা করে, কংক্রিটটা যদি কম্প্রেশনে ফেল করে, দেখা যাচ্ছে যে তোমার সাথে সাথে ফেল করে ফেলে। অর্থাৎ কংক্রিট এরিয়া যদি ফেল করে, অর্থাৎ আমার মনে করো নর্মালি এই অংশটা কিছু কংক্রিট এরিয়া যদি ফেল করে, দেখা যাচ্ছে মুহূর্তে যে আগে মুহূর্তে দেখলাম সুন্দর বিল্ডিং, পর মুহূর্তে হচ্ছে কি দেখা যাচ্ছে হঠাৎ ফেল। মনে করো 0.05 ইঞ্চি ইলংগেট হইতে হইতে ফেল, আর এটা হচ্ছে 6 ইঞ্চি ইলংগেট হওয়ার পরে ফেল। অর্থাৎ বিমটা আগে 6 ইঞ্চি বড় হয়ে যাবে। হ্যাঁ, ফেল হওয়ার আগে যেহেতু স্টিল বড় হবে, বিমটাও 6 ইঞ্চি বড় হয়ে যাবে, অর্থাৎ বিমের ডিফ্লেকশনটা আমরা চোখে পড়বে। বিমের ডিফ্লেকশনটা চোখে পড়লে আমাদের যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা সময় পাবো, বিল্ডিং থেকে সরে যাওয়ার সময় পাবো। যে দেখতেছি যে কি স্টিলটা বিল্ডিং থেকে বড় হয়ে গেছে, মানে কি সে তার আগে স্টিলটা আগে থেকে আসবে না, ঠিক আছে, বাট সে একটু বড় হচ্ছে। সে বড় হলে আমরা বুঝতে পারবো যে কি বিমটা বড় হচ্ছে, মানে কি আমরা দেখলে চোখে দেখলে বুঝবো যে কি আবার বিমটা বড় হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কি আমার বিল্ডিংটা ফেল হয়ে যাবে, স্টিলটা ফেলের দিকে যাচ্ছে। মনে করো তারপরও কি আরো লোড লাগবে, অর্থাৎ মনে করো 200 মনে করো 500 মানুষ উঠছে, তারপরে ফেল হওয়া শুরু হচ্ছে। দেখা যাচ্ছে সে আরো যে লুটটা আসতেছে, এডিশনাল যে লুটটা আসতেছে, দেখা যাচ্ছে আরো 600 মানুষ পর্যন্ত 600-500 পর্যন্ত সে নিতে পারবে। অর্থাৎ ইলংগেট হওয়ার পরেও কি আরো 100 মানুষের লুট নিতে পারবে। তো আমরা একটা টাইম দিবে সে যে 500 মানুষ উঠছস, বাঁকা হয়ে গেছে, ডিফ্লেক্ট হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আমরা সরে যাবো, তাই না? আর 600 এর আগে কি আমরা
ইভাকুয়েট করতে পারবো, বিল্ডিংটা টেক করতে পারবো। বাট কংক্রিট যেটা হচ্ছে এই ফেল হওয়ার আগে যেহেতু অল্প পরিমাণ ইলংগেশন হয়, যে মনে করো 0.05 ইঞ্চি ইলংগেট হলো বা কম্প্রেসড হলো, কংক্রিটটা ইলংগেট হবে না, কম্প্রেস হলো। যে 0.05 ইঞ্চি কম্প্রেস হলো, এটা আমরা চোখেই দেখলাম। হ্যাঁ, চোখে দেখলাম, কিন্তু চোখে দেখে বুঝলাম না। তাহলে হঠাৎ করে যে পাশে 600 মানুষ উঠছে, হঠাৎ সেকেন্ডের মধ্যে সে ফেল হয়ে গেছে। এটা হচ্ছে সাডেন ফেল। কংক্রিট যদি কংক্রিটটা ফেল হতে পারে, কি আবারও বলতেছি, ফেল হতে পারে স্টিল বা কংক্রিট, যে কোনো একটা ফেল হতে পারে। এখন আমাদের সুবিধাটা যেটা হচ্ছে, স্টিল যদি ফেল হয় তাহলে সে কি ফেল হওয়ার অনেকক্ষণ আগে কি সে একটা বুঝাই দেয় যে যদি সে 600-তে ফেল হয়, 500 মানে 600 মানুষ উঠলে যদি সে বিমটা ফেল করে, যে 500 মানুষ উঠলে কি সে রিফ্লেক্ট হওয়া শুরু করে, মানুষ ভয় পেয়ে চলে যায়। সো আর কোনো কি আমাদের প্রাণহানি ঘটে না। বাট আমরা যদি মনে করি যে বেশি স্টিল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, স্টিল লাগবে 10 ইঞ্চি, আমরা 12 ইঞ্চি 13 ইঞ্চি দিয়ে দিলাম। 10 ইঞ্চি স্টিলের জায়গায় 10 ইঞ্চি স্কয়ার স্টিল লাগবে মনে করো, আমরা 13 ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে কি হলো, স্টিল বেশি আছে, তাহলে স্টিলটার মধ্যে কি টেনশন কম আসবে। তাও তো বেশি স্টিল দিলে যে সমস্যাটা হবে, সে তখন ফেল হবে হচ্ছে কংক্রিট। আমাদের উচিত হবে সবসময় দরকারের তুলনায় কি কম স্টিল দেওয়া। দরকারের তুলনায় কম স্টিল দিলে সেই ক্ষেত্রে স্টিলে ফেলিউর হবে, আমরা ইভাকুয়েশন বা আমাদের বিল্ডিং ত্যাগ করার জন্য সময়টা বেশি পাবো। কথাটা বুঝতে পারছে? আবার বলবো? এটা আমার না, বুঝছো? জি স্যার, আরেকবার দেখতে হবে স্যার। আরেকবার দেখবো বুঝে, বুঝছো হ্যাঁ আবার না? স্যার মোটামুটি। সজীব বুঝছো? নাহিদুল? নাহিদুল ইসলাম সজীব নাই। তানিম, তানিম, তানিমের তো অডিও নেই। এই বুঝছো না, বুঝলে বলো, আর কে কি বুঝো নাই বলে ফেলো, এটাই বলো। এই কথা বলো না কেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু নন হাইলাইটস এ বলি যে আমাদের এই এমটি স্ট্রেস বা আরসিসি যেটাই বলো, সব দুইটাতেই আমার মেইন উপাদান হচ্ছে কংক্রিট এবং স্টিল। হ্যাঁ, আমাদের ফ্যাক্ট হচ্ছে আমরা ইচ্ছা করলে ডিজাইন করার সময় যদি আমরা কি স্টিল স্টিল এবং কংক্রিট দিতে পারি। এখন আমরা যদি অনেক বেশি স্টিল দেই, তাহলে কি মনে করো আমাদের রিকোয়ারমেন্ট যা তার থেকে যদি অনেক বেশি স্টিল দেই, আমাদের একটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন হচ্ছে যেই মুহূর্তে আমার কি স্টিলও ফেলের দিকে যাবে, কংক্রিটও ফেলের দিকে যাবে। একটা কন্ডিশন হচ্ছে ব্যালেন্স কন্ডিশন, যেই কন্ডিশন হচ্ছে স্টিলও কি তার ফেলের ফেলের বরাবর গেল এবং কংক্রিটও কি ফেলের কাছাকাছি গেল। খেয়াল রাখি, অর্থাৎ আমি ওই পরিমাণ স্টিল দিলাম যাতে আমার ওই মুহূর্তে স্টিলেও তার ফেলের কন্ডিশন একদম ফেলের জায়গায় গেল, কংক্রিটও ফেলের জায়গায় গেল। তখন হচ্ছে কি ব্যালেন্স কন্ডিশনে মনে করো আমার 500 মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি কংক্রিট দিলে, সাথে 10 ইঞ্চি স্কয়ার কংক্রিট বা 100 ইঞ্চি স্কয়ার কংক্রিট দিলে আমার এই বিমটা কংক্রিটটা ফেল হয়। আমি 100 ইঞ্চি স্কয়ারে কংক্রিট দিলাম 3000 পিএসআই। আবার মনে করো আমার 10 ইঞ্চি স্কয়ার স্টিল দিলে আমার বিমটা ফেলিউর হয়, আমি 10 ইঞ্চি স্কয়ার স্টিল দিলাম। অর্থাৎ আমার ব্যালেন্স কন্ডিশন, এই ক্ষেত্রে আমার স্টিলের ফেলের মুহূর্তের জন্য যে পরিমাণ স্টিল লাগে এবং কংক্রিটে ফেল হওয়ার জন্য যে পরিমাণ স্টিল লাগে, দুইটাই কি সেম পরিমাণ দিলাম। ওকে, দুইটাই যদি সেম পরিমাণ দেই, ব্যালেন্স কন্ডিশনে দেই, তাহলে আমার কোনটা ফেল হবে বলতে পারি না। অর্থাৎ এরা স্টিলও ফেল হতে পারে, মানে এক মুহূর্তে যদি দুজনেই ক্রিটিক্যাল কন্ডিশনে যায়, তো এক এক সময় এক একজন ফেল হবে। কখনো স্টিলও ফেল হতে পারে, কখনো কংক্রিটও ফেল হতে পারে। সেইটার জন্য এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তারপরে যদি ব্যালেন্স থেকে বেশি দেই, ওভার রেইনফোর্সমেন্ট দেই, অর্থাৎ ব্যালেন্স কন্ডিশন থেকে বেশি পরিমাণ স্টিল দেই, তাহলে সেক্ষেত্রে ফেল হবে কি অবশ্যই স্টিল, যেহেতু বেশি দিয়ে দিছি কংক্রিটটা ফেল হবে। এবং এই কংক্রিট যদি ফেল হয়ে থাকে, তাহলে দেখা যাবে কি আমার কংক্রিট ফেল হওয়ার আগে ইলংগেশন বা কম্প্রেশনটা খুবই কম হয়।
কংক্রিট যদি খুব কম কম্প্রেশন হয় তাহলে বিল্ডিংটা আমরা হঠাৎ করে সাডেন কোলাপস আমরা বুঝবো না, এই এখন সবাই হাসতেছি গালতেছি একসাথে বিল্ডিং আছি, মুহূর্তের মধ্যে সে কম্প্রেশন ফেলিওর হয়ে যাবে। যে কংক্রিটের ক্যাপাসিটি মনে করো তোমার 3000 পিএসআই, 3000 পিএসআই, সে 2980 পিএসআই সময় কি আমরা বুঝতে পারবো না যে কংক্রিটের অবস্থা খারাপ, আর একটু লোড আসলে কি কংক্রিটটা ফেল করবে, অর্থাৎ সে হঠাৎ করে ফেল হবে। তো আমি তারপরে অল্প একটু লোড পেলো, 3000 পিএসআই গেল, ঠাস করে মুহূর্তের মধ্যে কি কংক্রিটটা কলাপস হয়ে গেল, ক্রাশিং হয়ে গেল, বিল্ডিংটা ফেল হবে। এটা হচ্ছে ওভার রেইনফোর্সমেন্টের জন্য, অর্থাৎ বেশি পরিমাণ স্টিল দিলে সেক্ষেত্রে আমার ফেল হবে কংক্রিটটা এবং সেটা সাডেনলি ফেল হবে। বাট আন্ডার রেইনফোর্সমেন্ট যদি দেই, আন্ডার রেইনফোর্সমেন্ট মানে কার তুলনা, ব্যালেন্স কন্ডিশন থেকে কম দিলাম। ব্যালেন্স কন্ডিশন থেকে যদি কম পরিমাণ স্টিল দেই, এই ক্ষেত্রে ফেল করবে কে, স্টিল ফেল করবে, কারণ স্টিল লাগতো 10 ইঞ্চি, মনে করো আমি 8 ইঞ্চি স্কয়ার দিচ্ছি, বাট কংক্রিট ব্যালেন্স কন্ডিশনে যা লাগতো তাই আছে, তাহলে এই ক্ষেত্রে ফেল হবে অবশ্যই স্টিলটা। এবং আমাদের টার্গেট হচ্ছে ফেল এমন ভাবে ডিজাইন করব যে ফেল হলে স্টিল ফেল হবে। স্টিল ফেল হলে আমাদের যে সুবিধাটা, যে 8 ইঞ্চি স্কেল স্টিল দিলাম তখন আমার স্টিলটা ফেল হবে, বাট স্টিল ফেলের যে সুবিধাটা সেটা হচ্ছে স্টিলটা তার ফেল হওয়ার আগে কি ইলংগেশন দেখা, অর্থাৎ বেশি পরিমাণ ইলংগেশন দেখা, যে তোমার মনে করো এখানে 120 ইঞ্চির বিমটা 6 ইঞ্চি ইলংগেট হবে, 120 ফেল হইতে হলে কি তার 126 ইঞ্চিতে যাবে। তাহলে 6 ইঞ্চি যদি ইলংগেট হয় তাহলে আমাদের একটা বিম যদি 6 ইঞ্চি মতো ডিফ্লেক্ট করে যায়, 2-3 ইঞ্চি ডিফ্লেক্ট করে, তখন কি আমাদের এটা চোখে পড়বে যে আরে বিমটা তো ফেল হয়ে যাচ্ছে, তখন আমরা সরে যেতে পারবো, অর্থাৎ আমাদের ফেলুরটা আমাদের ওয়ার্নিং পিরিয়ডটা বেশি দিবে, বা যে লোডে ফেলিউর করবে তার অনেক আগে কিসে ডিফ্লেক্ট হবে, আমরা একটা ওয়ার্নিং পিরিয়ড পাবো, যার কারণে কি আমরা সেফলি চলে যেতে পারবো। ওকে, এখন বোঝা গেছে? তাও না বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি বেশি দেখতে যাব না। আমাদের জন্য আমরা আরসিসির জন্য ব্যালেন্স স্টিল কন্ডিশনের জন্য সূত্র আছে, তাই না? আমরা এগুলো জানি। তো স্টিলের প্রিস্টিসের জন্য ব্যালেন্স কন্ডিশনের জন্য সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে তোমার ডব্লিউপি সমান সমান রুপি এফপিএস বাই এফ প্রাইম সি শুড বি লেস দ্যান অর ইকুয়াল 0.3, সরি ওমেগা পি, ওমেগা পি, এই ওমেগা পি কি উড বি লেস দ্যান অর ইকুয়াল 0.3 হইতে হবে যদি এটা ব্যালেন্স কন্ডিশনে থাকে। অর্থাৎ স্টিলটা যদি স্টিলের যে রেশিও এটা হচ্ছে এই যে ওমেগা পি, এই রেশিওটা হচ্ছে স্টিলের রেশিও, স্টিলের রেশিও যদি এর থেকে বেশি হয় তাহলে সরি এর থেকে কম হয়, অর্থাৎ স্টিলের রেশিও যদি 0.3 থেকে কম হয়ে থাকে, স্টিলের পরিমাণ যদি 0.3 থেকে কম হয়ে থাকে তাহলে কি এটা আমার ইয়া ফেলুর হবে, তোমার কি ফেলুর, স্টিল ফেলুর হবে। হ্যাঁ, স্টিল ফেলুর হইতে হলে প্রিস্টেস কংক্রিটে স্টিল ফেলুর হইতে হলে আমার স্টিলের রেশিও ওমেগা পি শুড বি লেস দেন অর ইকুয়াল 0.3 হইতো, 0.3 থেকে কম বা ছোট হলে কি সে স্টিলটা ফেলিউর হবে, বা এর বেশি স্টিল দিলে কি আবার কংক্রিটটা ফেলিউর হবে। আমরা জানি যে কি আমাদের মেইনলি স্টিলটা গভর্ন করতে হয়, এবং এই ওমেগা পি যেটা, ওমেগা পি এর ইকুয়েশন হচ্ছে ওমেগা পি সমান রো পি এফপিএস বাই এফ প্রাইম সি। এই টার্মগুলো আমাদের দেখো, এফপিএস কাকে বলে, এফপিএস হচ্ছে কি প্রিস্টেজ যে স্টিল, পিএস মানে প্রিস্টিসিং যে স্টিল, তার ইল্ড স্ট্রেস হচ্ছে এফপিএস। প্রিস্টিসিং যে স্টিলটা দিলাম, এখন আমাদের দুই ধরনের স্টিল আছে, একটা যখন আমরা ডিজাইন করব প্রিস্টিস কংক্রিট ডিজাইন করব, কিছু হচ্ছে নরমাল স্টিল, কিছু হচ্ছে প্রিস্টিসিং স্টিল। তো এফপিএস হচ্ছে প্রিস্টিসিং যে স্টিলটা দিবে তার আলটিমেট ইল্ড স্ট্রেংথ, এবং এফ প্রাইম সি হচ্ছে যে কংক্রিটটা দিচ্ছি তার আলটিমেট স্ট্রেংথ, এবং রুপি হচ্ছে আসলে স্টিল রেশিও, এটা হচ্ছে প্রিস্টিসিং স্টিল ইনটু
ক্রস সেকশনাল এরিয়া বা রুপি সমান এপিএস ইনটু এপিএস বাই বিডি। তাহলে আমাদের ওমেগা পি এর ভ্যালু যদি 0.3 এর কম হয়ে থাকে তাহলে সেটা কি ফেলিউর হবে, স্টিল ফেলিউর হবে। সেই ক্ষেত্রে আমাদের এটা ওয়ার্নিং পিরিয়ড পাবো। এবং এই ওমেগা পি এর যে সূত্রটা সেটা হচ্ছে রুপি এফপিএস বাই এফ প্রাইম সি। ওকে, রুপি হচ্ছে প্রি স্টিচিং যে স্টিলটা হবে সেটার রেশিও রুপি সমান এপিএস বাই বিডি। প্রি স্টিচিং কংক্রিটের যে এরিয়া মনে করো 1600, যেমন আগের অঙ্কে কি 1600 মিলিমিটার স্কয়ার কি প্রি স্টিচিং স্টিল ছিল, তাহলে রুপ এপিএস হবে 1600 মিলিমিটার স্কয়ার আর বিডি হবে কত 300 ইনটু 600। এটা এটা হচ্ছে নরমাল ইকুয়েশন। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় প্রি স্টিচিং স্টিলের সাথে আমার টেনশন এবং কম্প্রেশন যে নরমাল স্টিল ইউজ করা হয়। কি যেমন এই সেকশনে, যেমন এই সেকশনটা দেখো, এখানে প্রি স্টিচিং স্টিলও ইউজ করা হয়েছে, কিছু নরমাল স্টিলও ইউজ করা হয়, মানে আরসিসি এবং প্রি স্টিচিং একসাথে করা হয়। আমরা নরমাল স্টিচের ক্ষেত্রে জানি যে স্টিলগুলো নিচের দিকে থাকে এগুলো হচ্ছে টেনশন জোনের স্টিল, আর যে স্টিলগুলো এর উপরের জোনে থাকে সেটা হচ্ছে কম্প্রেশন জোনের স্টিল। আমরা এটা জানি অলরেডি, আমরা লিখতেছি এটা হচ্ছে কম্প্রেশন জোন। কম্প্রেশন জোন এর স্টিল আর এই স্টিলটা হচ্ছে টেনশন জোনের স্টিল। প্রিস্টেজ কংক্রিটে যদি আমার কম্প্রেশন জোন বা টেনশন জোনে স্টিল থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা, অর্থাৎ এই যে স্টিল ফেলিউরে যে সূত্রটা মডিফাই হয়ে যাবে ওমেগা প্লাস ওমেগা পি মাইনাস ডাব্লিউ প্রাইম। ডাব্লিউ প্রাইম ডাব্লিউ পি টা আগের মতোই, সূত্রটা একই, রুপি এফপিএস বা এফ প্রাইম সি, বা ওমেগা এবং ওমেগা প্রাইম দুইটা টার্ম আসছে। ওমেগা এবং ওমেগা দুইটা প্রাইম যে টার্ম দুইটা আছে, ওমেগা হচ্ছে তোমার টেনশন জোনে যে স্টিলটা থাকে, অর্থাৎ এই জোনে যে স্টিলটা, এই স্টিলের রেশিও হচ্ছে ওমেগা প্রাইম। এই স্টিল জোনের হচ্ছে টেনশন জোনে হচ্ছে ওমেগা। হ্যাঁ, টেনশন জোনে ওমেগা এবং এই ওমেগা হচ্ছে রু এফ ওয়াই বাই এফ প্রাইম সি, অর্থাৎ যেই রু হচ্ছে তোমার এস বাই বিডি, অর্থাৎ আমি মনে করো টেনশন জোনে যে স্টিলটা দিলাম, এইখানে যে স্টিলগুলো দিলাম সেগুলোর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এস, তাহলে রু হবে কত এস বাই বিডি। তাহলে ওমেগা কত হবে রু এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এফ ওয়াই হচ্ছে তোমার এই টেনশন জন্য যে স্টিলটা সেটার ইল্ড স্ট্রেংথ, এবং এফ প্রাইম সি হচ্ছে কংক্রিটের ক্যাপাসিটি, কংক্রিটের স্ট্রেংথ। সিমিলারলি কম্প্রেশন জন্য যদি স্টিল থাকে এস প্রাইম, মনে করো এখানে এস প্রাইম স্টিল আছে, কম্প্রেশন জন্য যদি এস প্রাইম স্টিল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার রু প্রাইম হবে কি এস প্রাইম বাই বিডি এবং ওমেগা প্রাইম হবে রু এফ ওয়াই, রু প্রাইম ওমেগা প্রাইম সমান রু প্রাইম এফ ওয়াই বাই এফ প্রাইম। অর্থাৎ যদি আমার প্রি স্টিচিং স্টিলের ক্ষেত্রে টেনশন জোন এবং কম্প্রেশন জোন দুই জায়গায় নরমাল স্টিল থাকে, সেই ক্ষেত্রে আমার এই তিনটার সামেশন, অর্থাৎ ওমেগা প্লাস ওমেগা পি মাইনাস ওমেগা প্রাইম, এই তিনটা সামেশন যদি 0.3 এর কম হয়ে থাকে তাহলে সেটা বলতে পারবো আমাদের স্টিল ফেলিউর হয়েছে। অর্থাৎ এই দুটো সূত্র হচ্ছে কি স্টিল ফেলিউরের জন্য। অর্থাৎ আমরা যখন ডিজাইন করব তখন অবশ্যই কি আমরা স্টিল ফেলিউরে যাব, তাই না? স্টিল ফেলিউর তো কেন যাবে এটা বলে ফেলছি। তো দুইটা ক্ষেত্রে স্টিল ফেলিউর এবং একটা, এই ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো এডিশনাল, আমরা সহজভাবে যদি একটা সূত্র মুখস্থ করতে যাই তাহলে এই সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাবে। নিচেরটা নিচের সূত্র যদি নিচের সূত্রটা মুখস্থ করি, টেনশন এবং কম্প্রেশন যদি কোনো স্টিল না থাকে তাহলে কি ওমেগা এবং ওমেগা প্রাইম 0 হবে, আলটিমেটলি ওমেগা পি শুড বি লেস দেন অর ইকুয়াল 0.3। এই জিনিসটা আসলে এই ভ্যালুটা 0.3 ভ্যালুটা কোথা থেকে আসবে? এই 0.3 ভ্যালুটা আসলে অনেক এক্সপেরিমেন্ট করে করা হয়েছে এবং এটার কোনো থিওরিটিক্যাল যদি আমরা দেখি, এস্টাবলিশমেন্ট দেখি, তাহলে আমার অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। যে আমরা এই মনে করো এই তিন মানে পুরো 6 ক্রেডিট দিয়ে শুধু আমরা বিমের পড়তে পারবো না, ইল ক্যাপাসিটি অ্যানালাইসিসটা করতে পারবো না, মানে অনেক কমপ্লেক্স অ্যানালাইসিস যে আমাদের বইয়েও নাই, যে অনেক কমপ্লেক্স অ্যানালাইসিস যদি এই 0.3টা কিভাবে আসছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে
ল্যাবে টেস্ট করে যেগুলো দেখছে সেগুলো থেকে এই 0.3টা বের করা হয়েছে। অনেক হিউজ পরিমাণ ল্যাবের মধ্যে অনেক হিউজ পরিমাণ কি তোমার ভেঙে কংক্রিট বিম ভেঙে বিভিন্ন স্টিল রেশিও করে তারপরে দেখা হচ্ছে কোনটা কোন ভ্যালুটা গভর্ন করছে। এই 0.3 ভ্যালুটা আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটার কোনো আমরা থিওরিটিক্যাল ডেরিভেশনে যাব না। তবে থিওরিটিক্যাল বা আমরা যদি আমরা একদম রিসার্চ ইয়াতে যাই, যে এখানে আসলে অনেক ফ্যাক্ট আছে, হাজারটা ফ্যাক্ট আছে, এগুলোর পজিশন কোথায়, রডগুলোর পজিশন কোথায়, হ্যাঁ রডগুলা কংক্রিট স্ট্যান্ড কত, আরো অনেকগুলো ফ্যাক্ট কাজ করে। ওই ফ্যাক্ট গুলো যদি না নেই না, যেহেতু নিচ্ছি না, আসলে এটা অ্যাকচুয়ালের সাথে ল্যাবে যেই টেস্ট করবো তার সাথে আসলে 100% ম্যাচ করবে না, এটা 4 to 5% দেরি করবে, কারণ অনেকগুলো ফ্যাক্ট নিচ্ছি না আমরা। হ্যাঁ, আমরা তো একই করতেছি, ইম্পেরিক্যাল করতেছি, এক্সপেরিমেন্টের উপর বেস করে সূত্রগুলো বানাইছি। এক্সপেরিমেন্টের উপর বেস করে সূত্রগুলো বানানোর পরও আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে সবগুলা জিনিস আমরা আনিনি, সবগুলো জিনিস কনসিডারেশন আনে নাই। সো এই সূত্রটা আমাদের এক্সাক্ট সূত্র না, এটাতে কিছু ভুল আসবে, বাট এই ভুল আমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা ফ্যাক্টর অফ সেফটি 2-3, যেমন আমরা ড্যাড নোটে 40%, লাইভ নোটে 60% বাড়িয়ে ফেলতেছি, অনেক গুণ বাড়িয়ে ফেলতেছি, এখানে 4-5% কি আমাদের কোনো ইয়ে হবে না। উল্টা আমরা যদি এগুলো হিসাব করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের আরো কমপ্লেক্স হয়ে যাবে, ডিজাইন আরো কমপ্লেক্স হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, সবাই প্রেজেন্ট না আজকে? তাহলে এই পর্যন্ত, কারো কোশ্চেন থাকলে বলো। এই তোমাদের থিসিস ডিস্ট্রিবিউশন হয়েছে? হ্যালো, এখন শেষ হলো। ডিস্ট্রিবিউশন সবারগুলো ফাইনাল হয় হয়েছে? নাই। ফাইনাল হয় নাই না? স্যার সবার গুলো এখনো হয় নাই। সবাইগুলো হয় না কেন? হলে তো সবাইটা একসাথে হবে। আচ্ছা, আর তোমাদের এইবার তো টার্ম ফাইনাল অবশ্যই অন ক্যাম্পাস হবে, দেখছো তো নিউজ? স্যার আমাদের 12টা থেকে একটা ক্লাস আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ।